নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো আজকেও সিএএ নিয়ে কিছু আলোচনা করার জন্য। তো আজকের আলোচনা সিএএ সম্পর্কে বিশেষ বিশেষ তথ্যমূলক আলোচনা। তো আলোচনায় আমরা এখন মূল পর্বে আসার আগে বলি, আমরা যে আলোচনাটা করব সেটা এই সিএএ সংক্রান্ত সম্পূর্ণ আইন বিষয়ে। তো আপনারা একটু এটা মনোযোগ দিয়ে আজকে শুনবেন। সিএএ নাগরিকত্ব আইন হলো 2019 সালের ভারতের সংসদে পাশ হওয়া একটি আইন, যার মাধ্যমে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আগত ধর্মীয় অত্যাচারের কারণে যে সমস্ত হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ফার্সি এই 6 সম্প্রদায়ের মানুষ এই মহান ভারতবর্ষে এসেছে, তাদেরকে দ্রুততার সহিত নাগরিকত্ব দেওয়া হবে। সিএ আইন সম্পর্কে একটু তথ্য আমরা আলোচনা করি। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান এই উপরোক্ত যে 3টে দেশ, এই 3টে দেশের যে 6টি সম্প্রদায়ের মানুষ বিভিন্ন সময় ধর্মীয় উৎপীড়ন, অত্যাচারের মাধ্যমে তারা দেশ ছেড়ে চলে এসেছে। 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে তারা সিএতে আবেদন করে নাগরিকত্ব পেতে পারে। এখানে স্পষ্ট করে বলা হয়েছে প্রয়োজনীয় নথিপত্র কি। তো সেখানে বলা হয়েছে আগে দেশের পাসপোর্ট, সেখানকার জন্ম সংশয়পত্র এবং বিভিন্ন পরিচয়পত্র, যেমন সেখানকার ভোটার কার্ড, জমির দলিল, জমির পর্চা ইত্যাদি ইত্যাদি, এগুলো আনলে আপনারা সিএতে আবেদন করতে পারবেন। তো এটা যে সহজ আইন নাগরিকত্ব দিচ্ছে, এখানে কিছু বিরোধী রাজনৈতিক দলের বিরোধী কিছু বক্তব্য আছে। এই আইনে মুসলিম সম্প্রদায়ের বাদ দেওয়া এবং ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব নির্ধারণের চেষ্টার কারণে দেশ জুড়ে কিছু সংখ্যক রাজনৈতিক মহল তারা একটু বাঁকা চোখে দেখেছে এবং বিভিন্ন ধরনের সমালোচনা করেছে, সেটা আপনারা জানেন এবং ইতিমধ্যে ভালো করে সেটাকে উপলব্ধি করতে পারছে। তো বাস্তবায়ন, কেন্দ্রীয় সরকার নিয়ম চালুর পর থেকে বহু মানুষ এই আইনের অধীনে নাগরিকত্ব শংসাপত্র পাওয়া শুরু করেছে, এটা আপনারা ইতিমধ্যে জানেন। সিএ সংক্রান্ত আবেদন করতে পারেন, কি কি নথি লাগবে, কি কি প্রক্রিয়া, সেটা ইতিমধ্যে আমরা বিভিন্ন সময় আলোচনা করে থাকি এবং আজকেও সেই সম্পর্কে আপনাদের সামনে একটু তথ্য তুলে ধরব। সিএএ 2019 সালের 11ই ডিসেম্বর ভারতের সংসদে পাশ হওয়া একটি আইন। এটি 1955 সালের নাগরিকত্ব আইনের সংশোধনের মাধ্যমে আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আগত নিপীড়িত সংখ্যালঘু, সেই সমস্ত দেশের সংখ্যালঘু হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, ফার্সি এবং খ্রিস্টান এই 6 ধর্মাবলম্বীর মানুষরা এদেশে সিএতে আবেদন করে নাগরিকত্ব সার্টিফিকেট পেতে পারে। তো উল্লেখিত 3টে দেশের মুসলিম সংখ্যালঘু না হওয়ায় তাদের জন্য এই বিলের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার সুযোগ দেওয়া হয়নি, কারণ তাদের সেই সমস্ত দেশ থেকে বিতাড়িত হয়ে আসার কোনো প্রশ্নই ওঠে না। ভারতের আইনে আধারে প্রথমবারের মতো ধর্মীয় পরিচয়কে নাগরিকত্ব লাভের শর্ত হিসাবে নিযুক্ত করা হয়েছে, এমন একটি পরিচয়পত্র হিসাবে যুক্ত করা হয়েছে। তো সেটা এখানে কিন্তু আমাদের ভারতবর্ষে যেটা বলেছে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি,
এগুলোর কোনোটাই কিন্তু নাগরিকত্বর পরিচয় বহন করে না। তো আজকে আপনারা ভালো করে বুঝবেন যে ভারতের সংসদ দীর্ঘীয় যে শিরোনাম তারা করেছিল 2019-এর আইন 47 প্রণয়নকারী, কোথায় এটা প্রণয়ন করা হয়েছিল? লোকসভায়। গৃহীত হয় 10 ডিসেম্বর 2019। প্রণয়নকারী রাজ্যসভা। গৃহীত হয় 11 ডিসেম্বর 2019। সম্মতির তারিখ 12 ডিসেম্বর 2019। স্মারককাল 12 ডিসেম্বর 2019। স্বাক্ষরকারী যিনি স্বাক্ষর করেছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, ভারতের রাষ্ট্রপতি। এখন লোকসভায় এই বিল যখন আনা হয় বা উপস্থাপনা করা হয়, নাগরিকত্ব সংশোধনের বিল, সেটা হচ্ছে 2019। বিলের সূত্র 2019-এর বিল নম্বর 370। বিলে প্রকাশ 9 ডিসেম্বর 2019, 6 বছর আগে। উপস্থাপনকারী অমিত শাহ, রাজ্যে নয়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথম পাঠ হয় যেটা 9 ডিসেম্বর 2019, দ্বিতীয় পাঠ হয় 10 ডিসেম্বর 2019, তৃতীয় পাঠ হয় 11 ডিসেম্বর 2019। সংশোধন করে কি? সেটা হচ্ছে নাগরিকত্ব আইন 1955-র যে নাগরিকত্ব আইন ছিল সেটাকে সংশোধন করা হয়। এই অবস্থায় যে সংশোধন হওয়ার পর যেটা বলবৎ হয়, ভারতের পদে অধিষ্ঠ বর্তমান রাজনৈতিক দল ভারতের জনতা পার্টি বিজেপি তাদের পূর্ব নির্বাচনী ইস্তেহারের প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিবেশী দেশগুলো থেকে যে সমস্ত সংখ্যালঘু মানুষ তারা বিভিন্ন সময় নির্যাতনের কারণে দেশ ছেড়ে চলে এসেছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে ভারতীয় নির্দিষ্ট আইনের বলে। 31 ডিসেম্বর 2014 সালের আগে যারা ভারতে প্রবেশ করেছে তাদেরকে প্রথমে নাগরিকত্ব দেওয়া হবে, কারণ তারা ধর্মীয় নিপীড়নের কারণে দেশ ছেড়ে এই মহান দেশে চলে এসেছে। অথবা ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারে যারা তারা 1955 সালের নাগরিকত্ব আইনে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য 12 মাস টানা ভারতে থাকার, 12 মাস নয় 12 বছর ভারতে থাকার যে নিয়ম ছিল, 14 বছরের মধ্যে 11 বছর ভারতে বসবাস জরুরি ছিল। নতুন সংশোধনীতে তা পরিবর্তন হয়েছে, কারণ একটানা আপনাকে 11 বছর বা 12 বছর থাকতে হচ্ছে না। সেই নতুন যে নিয়ম চালু করা হয়েছে তাতে বলা হয়েছে যে আপনি নির্দিষ্ট 6টি ধর্মের অবলম্বী মানুষ 11 বছর সময়কালীন নামিয়ে, যে 11 বছর নয়, আপনি 5 বছর যদি ভারতে আপনি এই দেশে থেকে থাকেন তাহলে আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর মতে এই বিলের মাধ্যমে শুধু 31,313 জন উপকৃত হয়েছে, যাদের মধ্যে আছেন 25,447 জন হিন্দু, 5,807 জন শিখ, 55 জন খ্রিস্টান, 2 জন বৌদ্ধ, 2 জন পার্সি। এই পর্যন্ত এই সম্প্রদায়ের মানুষ এই সংখ্যক সার্টিফিকেট পেয়েছে ভারতীয় নাগরিকত্বের। বিভিন্ন জায়গা থেকে এই বিলের যে সংশোধনী বিল পাশের পরপর সমালোচনা শুরু হয়েছিল। হিউম্যান রাইটস ওয়াচ এর মতে সংশোধনী বিল মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। 11, 12, 13-তে এই কথা বলা হয়েছিল। ভারতের নতুন নাগরিকত্ব আইনে মুসলমানদের জন্য বৈষম্যমূলক হিসাবে বর্ণনা করে তারা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিল জাতিসংঘে মানবাধিকার দপ্তর 2014। সমালোচকদের উদ্বেগ এই যে কারণে ভারতীয় জাতীয় নাগরিক নিবন্ধন এবং এই বিলে ব্যবহার করে মুসলিম অভিবাসীদের রাজ্যহারা করা হবে। বিশ্লেষণকারী তিব্বত, শ্রীলঙ্কা ও মায়ানমারের মতো প্রতিবেশী দেশগুলোতে সংখ্যালঘু
নিয়ে বিলে নীরবতা প্রশ্ন তুলেছে। 15-16 সালে ভারতের সরকার বিবৃতির মতে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ হচ্ছে মুসলিম অধ্যুষিত দেশ। একদম সঠিক কথা। যেখানে সম্প্রতি দশকে সংবিধানে ভাবে ইসলামকে রাষ্ট্রীয় হিসাবে ঘোষণা করা হয়েছে, তাই সেসব দেশের মুসলিম ধর্মের কারণে নিপীড়িত হয়ে বর্তমানে এসব দেশগুলোতে হাজার হাজার আহমদিরা ধর্মীয় সংখ্যালঘু হিসাবে বিবেচিত হয়েছে এবং নির্যাতিত হয়েছে। আমার বক্তব্য, যদি দেশ ভাগ হয়ে থাকে ধর্মের ভিত্তিতে, এই উপমহাদেশে দেশ ভাগের সময় কি হয়েছে? একদম নির্দিষ্টভাবে মুসলিমরা দেশ ভাগের বলিতে তারা দুটো মুসলিম দেশ পেয়েছে, একটা বাংলাদেশ, একটা পাকিস্তান। তাহলে হিন্দুরা কি অপরাধ করেছে? বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, তারা কি অপরাধ করেছে? বৃহৎ সংখ্যক মানুষ, হিন্দু মানুষ ভারতবর্ষে বাস করে। যে এই ভারতবর্ষ থেকে ভেঙে যদি বাংলাদেশ আর পাকিস্তানে হয়ে থাকে, আর সেই দুটো দেশ যদি মুসলিম রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে পারে, কেন ভারত সরকার পারবে না এটাকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে? জাতিসংঘ মানবাধিকার তাদের কেতকুতু এত লাগে। ভারতবর্ষ ভেঙে যদি পাকিস্তানের দেশ যদি মুসলিম রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে পারে, ভারতবর্ষ ভেঙে যদি বাংলাদেশ মুসলিম রাষ্ট্র হতে পারে, তাহলে কেন ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হতে পারবে না? এই প্রশ্ন সারা জাতির কাছে রইল। আপনারা এই প্রশ্নের উত্তর কমেন্টসে জানাবেন। আর যে সমস্ত মানুষ এখন সেকুলার সেজে আমাদের পায়ে প্রত্যেক দিন কোপ মারছে, তাদেরকেও আমরা ঝোঁক বুঝে কোপ মারার চেষ্টা করতে হবে। কারণ এদের ছাড় দিলে আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম এই সমস্ত ভেগধারী আইএস জঙ্গি, এই সমস্ত মৌলবাদরা তারা উপরে সেকুলার, ভিতরে তাদের মুসলিম বা ইসলামের এজেন্ডা ঢুকানো, তারা অতি সুকৌশলে, অতি সুচতুরভাবে, অতি নিপুণভাবে তারা অমুকপন্থী তমুকপন্থী সেজে তারা কিন্তু তাদের ইস্তেহার বাস্তবায়ন করার জন্যে এই ভারতবর্ষে দেখবেন যে এই কোনায় সেই কোনায় তারা বড় বড় সেকুলারের গল্প দেয়। এই বদমাইশদের কাছে তাদের গলার টুটি চেপে ধরে প্রশ্ন করা উচিত। ভারত উপমহাদেশ যখন ভাগ হয়ে হলো ধর্মের ভিত্তিতে, বাংলাদেশ হলো মুসলিম কান্ট্রি, মুসলমানদের বসবাসের জন্য, পাকিস্তান হয়ে গেল মুসলিম রাষ্ট্র, মুসলিমদের বসবাসের জন্য। তাহলে ভারতবর্ষ কোন অপরাধ করলো যে সেখানে শুধু হিন্দুরা বসবাস করতে পারবে না? কেন সনাতনীরা এখানে বসবাস করতে পারবে না? কেন এই রাষ্ট্র হিন্দু রাষ্ট্র হবে না? প্রশ্ন আপনারা করবেন, প্রশ্ন তুলবেন, এটাই হচ্ছে বক্তব্য। বর্ণনাতে এসব দেশগুলো হাজার হাজার মানুষ এখানে এসে আশ্রয় নিয়েছে। আমরা ভারতের বিভিন্ন প্রান্তে এই যে বিক্ষোভকারীদের যাদের কথা বলছিলাম, এদের মতে বিলের মাধ্যমে মুসলিমদের প্রতি বৈষম্য দেখানো হয়েছে। এবং এই যে কথা আমি দেখছি, মুসলিমদের প্রতি নাকি বৈষম্য দেখানো হয়েছে, তাই তাদের দাবি ভারতীয় নাগরিকত্ব দেওয়ার বিধান মুসলিম অভিবাসী এবং রাজনৈতিক উদ্বেগের জন্য রাখা হোক। ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে বড় বড় বিক্ষোভ সংগঠিত হয়েছে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, জামিয়া মালিয়া ইসলামী শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশ তাদের উপর পাশবিক কায়দায় অত্যাচার চালাচ্ছে। আর বাংলাদেশে হচ্ছে মানে ফুলের তোড়া ছুঁড়ে দিয়ে হিন্দুদের অত্যাচার করছে, নরম বিছানায় শুয়ে শুয়ে মা বোনদের নির্যাতনের মাধ্যমে তারা ভালোবাসা দিচ্ছে। এই হচ্ছে এখানকার সেকুলারদের বক্তব্য। ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এগুলো করছে কারা? তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। ভেগধারী কিছু মানুষ, তারা ইসলামের
এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই ভারত উপমহাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে তারা কিন্তু সুড়সুড়ি দিয়ে ঝামেলা সৃষ্টি করে ডিপ স্টেটের মদতে এই সমস্ত বাদরামি শুরু করেছে। আমরা কিন্তু সতর্ক দৃষ্টিতে দেখতে হবে। ভারতের এখন শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশ তাদের উপর পাশবিক অত্যাচার নির্যাতন চালাচ্ছে। বিক্ষোভের সময় কিছু বিক্ষোভকারী নিহত হয়েছে, বিক্ষোভকারী এবং কয়েকজন পুলিশ আহত হয়েছে, ব্যক্তি এবং সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, সহস্রের অধিক মানুষ গ্রেপ্তার হয়েছে, কিছু এলাকায় স্থানীয় ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে, কিছু রাজ্যে ঘোষণা করা হয়েছে এই আইন বাস্তবায়ন হতে দেবে না। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি বলেছেন প্রয়োজনে রাজ্যে ক্ষমতা হ্রাস করে এই আইন বাস্তবায়ন করা হবে। আপনারা ভালো করে ভাবুন, বাংলাদেশে যারা হিন্দু চাকরি করে তাদের চাকরিচ্যুত করা হয়েছে, যারা হিন্দু পুলিশ তাদেরকে মেরে এখানে ওখানে গাছে এখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে, হিন্দু পুলিশদের জেলের মধ্যে ঢুকিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, বিভিন্ন থানার ভিতরে তাদেরকে আগুন জ্বেলে দেওয়া হয়েছে, পুলিশদের হত্যা করে তাদের উলঙ্গ করে তারা কোন সম্প্রদায়ের মানুষ চিহ্নিত করা হয়েছে। এই সময়ের জাতিসংঘ দেখে না, এই সময় মানবাধিকার লঙ্ঘন হয় না, এই সময় এই তথাকথিত বুদ্ধিজীবী যাদের দেখবেন ভাতাজীবী চটিচাটাজীবী তারা মোমবাতি হাতে নিয়ে এই সব কিছুর প্রতিবাদে নামে না। এরা কিন্তু নির্দিষ্টভাবে আপনারা মাথায় রাখবেন, এদের যে এজেন্ডা, কেউ বিশাল বড় হিন্দু সেজে, কেউ বিশাল বড় সনাতনী সেজে, কেউ বিশাল বড় সেকুলার সেজে, কেউ বিশাল বড় বামপন্থী সেজে, কেউ বিশাল বড় দেখবেন ইসলামী নেতা সেজে তারা সেকুলারিজমের কথা বলে। তাদের হাড় হিম করা সন্ত্রাস তারা দেখতে পায় না। বাংলাদেশে যখন হাজার হাজার মা বোন নির্যাতিত হয়, গ্রামের পর গ্রাম হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে তাদেরকে হত্যা করা হয়, জমি ছাড়া করা হয়, ভিটে ছাড়া করা হয়, তখন এদের চোখের সামনে মানবতার চিৎকার করে ওঠে না। জাতিসংঘ তখন চোখে কালো চশমা দিয়ে অন্যদিকে ঘুরে মৃদু মৃদু হাসে। তার কারণ ওই একটাই, টাকার কাছে পৃথিবী গোলাম, টাকার কাছে পৃথিবী গোলাম। বিক্রি হয়ে যাওয়া বিকৃত মস্তিষ্কের কিছু মানুষের হাতে যখন ক্ষমতা চলে যায়, তখন তারা নির্দিষ্ট তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা কিন্তু উঠে পড়ে লাগে। আমাদের সনাতনীদের এখন সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। একটি কথা বারবার বলছি, মহান ভারতবর্ষ ভেঙে যখন একেবারে কোট আনকোট দেশ বিভক্ত হয়েছিল ধর্মীয় এর ভিত্তিতে, এই দেশ ভেঙে যখন পূর্ব পাকিস্তান হয়েছে তখন সেটা ধর্মের ভিত্তিতে হয়েছে। পশ্চিম পাকিস্তান যেটা হয়েছে ধর্মের ভিত্তিতে হয়েছে। পশ্চিম পাকিস্তানে বসবাস করে মুসলিমরা, তারা পাকিস্তান মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ। ভারতবর্ষ সেকুলারিজম, ভারতবর্ষ সকল ধর্মের সমন্বয়ে একটি গোলাপ। বাংলাদেশ ইসলামিক কান্ট্রি। তাহলে ভারতবর্ষ যখন ভাঙলো, মুসলিমরা পেল দুটো দেশ, আর সনাতনী তারা কি পেল? তারা পেল সেকুলারিজম। এটা কিন্তু আমরা দীর্ঘদিন মুখ বন্ধ করে আমরা থেকেছি। এখন তো আর মুখ বন্ধ করা যাবে না। এখন ওরা যারা এখানকার আদি মুসলিম, তাদের তো আমরা বলছি না যে তোমরা চলে যাও, থাকা যাবে না, বলছি তাদের উপরে অত্যাচার হচ্ছে, রাষ্ট্রবাদী মুসলিমরা থাকবে, একথা তো আমরা বলছি।
এদেশের সরকার বলছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছে, ওই বাংলাদেশের প্রধানমন্ত্রী অমুক মন্ত্রী তমুক মন্ত্রী বলছে না তো, যে রাষ্ট্রবাদী হিন্দুরা এখানে থাকবে, তাদের বাড়ি ঘরদোর পুড়িয়ে দেওয়া হবে না, তাদের মা বোনদের উপর পাশবিক অত্যাচার হবে না বলছে। বরং স্লো পয়জিং করে আস্তে 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 এক এক করে চাপতে চাপতে যে সরকারই আসবে তারা কিন্তু হিন্দুদের তাড়িয়ে ভারতবর্ষে ঢুকিয়ে দিচ্ছে। পাকিস্তান 100% মুসলিম কান্ট্রি, 1-2% কারা আছে না আছে ওটা গুনতিতে পড়ে না। পূর্ববঙ্গে 35-37% যখন হিন্দু ছিল 71-এর পরবর্তীকাল পর্যন্ত, চাপতে চাপতে তাড়াতে তাড়াতে এখানে তারা কিন্তু এখন 2-3% নামিয়ে দিয়েছে। এটা কিন্তু সুপরিকল্পিতভাবে আস্তে 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 স্লো পয়জনিংয়ের মতো সে দেশটাকেও তারা দখল করে নিয়েছে। আমরা কবে জাগবো? আমাদের জাগতেই হবে। এই যে মৌলবাদী যে বীজ সেকুলারিজম এখানে আছে, তাদেরকে কিন্তু চিহ্নিত করে এই রাষ্ট্রে, এই রাজ্যে তথা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নিতে হবে। তা না হলে সামনের দিনগুলো অতীব খারাপ এবং সময় বড় বেরহম। আপনি, আমি, আমরা কেউ এদের এই স্লো পয়জিং গ্রাসে আক্রান্ত হয়ে আক্রমণের শিকার হব এবং প্রতিনিয়তই হচ্ছে, সেটা কিন্তু আপনাদের চোখের সামনে হচ্ছে। যদিও বর্তমানে পশ্চিমবঙ্গের যে ধারাবাহিক অবস্থাটা, বিগত 15 বছরের সরকার যে অবস্থার অবনতি ঘটিয়েছিল, এই 2 মাসের সরকার এসে তার কিছুটা চেঞ্জ করেছে। তাই হুঁশিয়ার, সাবধান। আপনারা যারা এখানে পৌঁছে গেছেন, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে 6 ধর্মের মানুষ, আপনারা সিএতে আবেদন করে নাগরিকত্ব নেবেন। তা নাহলে বাংলাদেশও আপনার দেশ নয়, পাকিস্তানও আপনার দেশ নয়, আফগানিস্তানও আপনার দেশ নয়, ভারতবর্ষও আপনার দেশ নয়। আপনি কিন্তু টুপর শ্যাওলার মতো সারা পৃথিবীতে ঘুরে বেড়াতে হবে। আপনিও একদিন মায়ানমারের অর্থাৎ বার্মার রোহিঙ্গাদের মতো অবস্থা আপনারও হবে। আপনারও কিন্তু বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প যেমন বাংলাদেশের এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই ক্যাম্পে থেকে কিন্তু আপনাদের জীবন অতিবাহী করতে হবে। তাই পরিশেষে বলবো, সজাগ হন। তা না হলে সময় কিন্তু শেষের খুব কাছে। আপনারা যারা প্রত্যেকদিন আমার প্রতিবেদন শোনেন, প্রত্যেককে বলবো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা নতুন দেখছেন তাদেরকে বলবো আপনারা চ্যানেলেরটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। বয়োজ্যেষ্ঠদের চরণে রইল আমার শতকোটি প্রণাম। আমার ফোন নাম্বার 9804682324।